আসসালামু আলাইকুম সবাইকে। চ্যানেল আই টিভি, ফেসবুক লাইভ, শাহরিয়ার নাজিম জয় শো, চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল এবং অনলাইনের সব ক্ষেত্রেই সবাইকে সুস্বাগত জানাচ্ছি জীবনের গল্পে। আমি শাহরিয়ার নাজিম জয় জীবনের গল্প নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। আপনাদের অতি জনপ্রিয়, অতি পছন্দের এই শোটি আজ আবার করছি, কারণ আজ একটি বিশেষ দিন। বিশেষ দিন, ছোট ছোট ঘটনা, ছোট ছোট মুহূর্ত আমাদেরকে বিশেষ করে তোলে। আমরা বিশেষ এই দিনকে উদযাপন করতে চাই এবং সেটি সবার কাছে জানাতে চাই। আজ আমার সাথে বিশেষ বিশেষ অতিথিরাও আছেন। আমি একটু অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন এয়ার কমান্ডার মোহাম্মদ খালিদ হোসেন স্যার। তিনি সদস্য পরিকল্পনা ও পরিচালনা, সিভিল এভিয়েশন অথরিটি, এবং বর্তমানে চেয়ারম্যান স্যার দেশের বাইরে থাকাতে আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। আমাদের সাথে আছেন মোকাব্বির হোসেন, এমডি অ্যান্ড সিও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের সবার খুব প্রিয় এবং পছন্দের মানুষ। স্যার, আপনাকে সুস্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ হাফিজ আহমেদ, এয়ারপোর্ট ম্যানেজার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। আমাদের সাথে আছেন আবু তাহের মোহাম্মদ শোয়েব, তিনি সভাপতি, সিলেট চেম্বার অফ কমার্স, প্রেসিডেন্ট। আপনাদের সবাইকে সালাম এবং সুস্বাগত। আজকের বিশেষ দিনটার ঘটনা এই কারণে বললাম, এভিয়েশনের ক্ষেত্রে বিমানের আজ একটি নতুন যাত্রা শুরু হয়েছে। সেটি হচ্ছে সিলেট থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট। আজই প্রথম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়েছে এবং সফলভাবে পৌঁছেছে। অনেকগুলো যাত্রী প্রথমবারের মতো কক্সবাজারে গেলেন সিলেট থেকে, এবং আমরা এটিকে এভাবে বলবো যে মিঠা পানি এবং নোনা পানির মিলন আজ হলো, কারণ কক্সবাজারে নোনা পানি এবং সিলেটের মিঠা পানি। তো আমি একটু আজকে অন্যভাবে শুরু করব। আমি প্রথমে একটু আবু তাহের মোহাম্মদ শোয়েব, যিনি সিলেটের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং সিলেটের একজন নাগরিক হিসেবে, আপনি কিভাবে বিষয়টিকে মূল্যায়ন করছেন যে সিলেট থেকে আপনারা কক্সবাজার এখন সরাসরি যেতে পারবেন? এই এই যে বিমানের এই অ্যাচিভমেন্ট বা সিভিল এভিয়েশন অথরিটির এই অ্যাচিভমেন্ট, এই যে নতুন একটি সূচনাকে আপনি সিলেটের নাগরিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে কি চোখে দেখছেন? একটু সংক্ষেপে আপনার বক্তব্যটি আপনি দেবেন। ধন্যবাদ শাহরিয়ার নাদিম জয়। আসলে আপনি নিজেই বলেছেন যে ছোট্ট একটি ঘটনা, যেটা সিলেটবাসীর কাছে অত্যন্ত আনন্দের জায়গা তৈরি করে দিয়েছে, এবং ছোট ছোট এটা সেটাই আমাদের বাংলাদেশকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়েছে। তো আমরা আসলে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত যে আমাদের দীর্ঘদিনের একটা অবসান এমন আকাঙ্ক্ষা ছিল যে সিলেট চিট্টগং, সিলেট কক্সবাজার ফ্লাইটটি, যেটা দুটি কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটি হচ্ছে যে বাণিজ্যিকভাবে আমাদের সিলেটে, আপনি জানেন যে সিলেটে আমাদের বড় ইন্ডাস্ট্রি নাই, তো আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের যে কানেক্টিভিটি দরকার ছিল সেটা একটা বড় কারণ, সেটা হচ্ছে সিলেট চিটগং এবং সিলেট কক্সবাজার। আমরা আমাদের অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থা, রেল ব্যবস্থা এবং সড়ক ব্যবস্থা, এই দুটাতে কিন্তু আমরা খুব কঠিন অবস্থার মধ্যে আমাদের সিলেটের মানুষরা যাতায়াত করত। এদিক দিয়ে আসলে আমাদের সিলেটবাসীর জন্য খুবই আনন্দের একটি সংবাদ যে আমরা এই প্রথম আমাদের সিলেট থেকে সিলেট চট্টগ্রাম ফ্লাইটটি শুরু হয়েছে। এবং আপনি যেটা বলেছেন, মিঠা পানি এবং লবণ পানি, এই দুইটার একটা সংমিশ্রণ হয়েছে। মানুষ খুব তাড়াতাড়ি সিলেট থেকে গিয়ে কক্সবাজারে আনন্দ উপভোগ করতে পারবে। ঠিক তেমনি ভাবে কক্সবাজারের মানুষও সিলেটে এসে সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং দুটি পাতা একটি করে সিলেট এবং হযরত শাহজালাল শাহপুরান আউলিয়ার দেশ যে সিলেট, এইটার যে সিলেটকে দেখার একটা সুযোগ তৈরি হয়েছে। আমার মনে হয় যে এটা আমাদের, যেহেতু আমাদের সিলেট চিটাগাংয়ের মধ্যে একটি সামাজিকতা বলেন কিংবা একটি কালচারাল একটা বৈশিষ্ট্য, যেটা দুটি কিন্তু একটা সামঞ্জস্য, আমরা সবাই কিন্তু মানে খুব উদ্গ্রীব ছিলাম
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে। এই দীর্ঘদিন আমাদের যে আকাঙ্ক্ষাটি, এই আকাঙ্ক্ষাটি আমরা সিলেটবাসী অর্জন আমাদেরকে উপহার দিয়েছেন। সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সিলেটের আর গর্ব মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী। হ্যালো, আপনার কাছে আসছি আমি আবার একটু সাপ্লাই আপনার স্যার আপনারা কি পাচ্ছেন আমাকে এবার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আপনাকে। আমরা কানেকশনের বাইরে চলে গিয়েছিলাম। আমরা শোয়েব ভাই আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে শুনবো। আমরা এর আগে একটু মোহাম্মদ হাফিজ আহমেদ, এয়ারপোর্ট ম্যানেজার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আজ এই যে সিলেটের থেকে কক্সবাজার ফ্লাইট গেল প্রথম, আপনি দীর্ঘদিন ধরে সেখানে আছেন এবং বাংলাদেশে এয়ারপোর্ট যতগুলো আছে ঢাকার বাইরে, আমরা দেখেছি যে সিলেট এয়ারপোর্ট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেইনটেইনড একটি এয়ারপোর্ট। আমরা সবসময় লক্ষ্য করি সেখানে আমরা যাতায়াত যখন করি আমাদের কাছে ভালো লাগে। তো কেমন লাগলো আপনার কাছে এবং আজকের এই অ্যাচিভমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ শাহরিয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রশংসা করার জন্য, পছন্দ করার জন্য। মূল কথা সেটা হচ্ছে যে আজকে সিলেট থেকে যে ফ্লাইটটা গেল কক্সবাজারের উদ্দেশ্যে, সেই ফ্লাইটটা কাঙ্ক্ষিত ছিল সিলেটবাসীর। সিলেটে চাকরি করার সুবাদে আমি সিলেটবাসীর অনেকের কাছ থেকে এই আবদারটুকু শুনতে পেতাম আমাদের সামাজিকভাবে। এমনকি এখানে সিলেট চেম্বারের প্রেসিডেন্ট জনাব শোয়েব আছেন, তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার, সিলেটের ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ব্যবসার সাথে যারা জড়িত আছেন, তাদের যেসব সংগঠন আছে, তাদের নেতৃবৃন্দ যখনই দেখা হতো তারা চাইতেন যে সিলেট, চিটাগং, কক্সবাজার এরকম একটা ফ্লাইট যেন হয়। এবং সেই অনুযায়ী দাবি বিমানের এমডি মহোদয় আছেন, ওনার সাথে দেখা হলে আমার সামনেও অনেকেই করেছেন, আমাদের সদস্য অপারেশন আছেন স্যারকেও বিভিন্ন সময় আমাদের এখান থেকে আলাপচারিতা গেলেই বলা হয় যে সিলেট চিটাগং আপনারা একটা ফ্লাইটের আয়োজন করবেন। ধন্যবাদ বিমানের এমডি মহোদয়কে একটি ফ্লাইটের আয়োজন করার জন্য, এবং আমাদের মেম্বার অপারেশন স্যার, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সেই অনুমোদন দিয়েছে। আমরা সিলেট বিমানবন্দরের পক্ষ থেকে আমাদের আরেকটি ফ্লাইট বাড়লো। আমরা গর্বিত যে এখান থেকে সরাসরি একটি সিলেটের কক্সবাজার যাচ্ছে। অনুভূতি অনেক অন্যরকম। আমি ফ্লাইটের সময় ছিলাম, যাত্রীদের অনুভূতি অন্যরকম ছিল। আমাদের আরেকটি অ্যাচিভমেন্টও এর মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন বাংলাদেশের আভ্যন্তরীণ দীর্ঘতম ফ্লাইটটি পরিচালিত হবে। সেটি হচ্ছে
সিলেট কক্সবাজার, এবং আরো জেনে খুশি হবেন যে সিলেট থেকে আন্তর্জাতিক বাংলাদেশে আন্তর্জাতিক দীর্ঘতম ফ্লাইটটিও অপারেট করে, সেটা হচ্ছে সিলেট লন্ডন ফ্লাইট। সেই অর্থে আরেকটি দীর্ঘতম যুক্ত হলো, সেই জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আমাদের স্যারেরা আছেন এখানে, ধন্যবাদ স্যার। জি, আমরা আপনার কাছ থেকে আরো কিছু জানবো, তবে এর আগে আমরা আমাদের সাথে আছেন এয়ার কমোডর মোহাম্মদ খালিদ হোসেন স্যার, সদস্য পরিচালনা এবং পরিকল্পনা সিভিল এভিয়েশন অথরিটি। স্যার, ইউ আর লুকিং গ্রেট। আপনি প্রথম আমার শোতে বসলেন, আপনাকে প্রথম আমি পেলাম এবং আপনার সাথে প্রথম আলাপচারিতা। অনেকের সাথেই এই শো নিয়ে যখনই কথা বলি অনেকের সাথেই কথা হয়েছে, বাট আপনার সাথে এই প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময় দেবার জন্য। স্যার, আপনার নিশ্চয়ই একটি ভালো লাগার অনুভূতি আছে আজকে একটি বিশেষ দিন বাংলাদেশের এভিয়েশনের ক্ষেত্রে, যে আমরা সিলেট থেকে কক্সবাজার যেতে পারছি। তো স্যার, এই করোনাকালীন সময়ে যখন পৃথিবী থমকে গেছে, এভিয়েশন সেক্টরও মানে সবকিছুই থমকে যাওয়া, প্লেন বিদেশে যাচ্ছে খুবই কম, সবকিছুর মধ্যে একটি থমকে যাওয়া পরিবেশে এভিয়েশন খাতের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ সুদৃষ্টি আছে এবং বিশেষ বড় পরিকল্পনা আছে এবং কাজ কিন্তু চলমান আছে। সমগ্র উন্নয়ন কাজ আপনাদের চলমান। তো সামগ্রিক উন্নয়নকে চালিয়ে নিতে করোনা কালে আপনাদের কোনো সমস্যা বা কি সমস্যা হচ্ছে তা যদি একটু বলতে চান সেটা বলতে পারে, এবং আজকের এই দিনটি কেমন স্মরণীয় আপনার কাছে, আপনার অভিজ্ঞতায় আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন আমাকে ধন্যবাদ দিয়েছেন, একইভাবে আমিও বলতে চাই আজকে প্রথমবারের মতো আপনার সাথে এসে আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আজকের দিনটার ব্যাপারে শুধু একটা কথা বললেই সম্ভবত আমার অনুভূতিটা প্রকাশ করা হবে, যে বাংলাদেশে ঢাকা ছাড়া অন্য কোনো দুটো এয়ারপোর্টের মধ্যে কোনো ধরনের কোনো ফ্লাইট চলে আজকেই প্রথম শুধু সিলেট থেকে বাংলাদেশের ঢাকা ছাড়া অন্য এয়ারপোর্ট গুলির মধ্যে একটা ফ্লাইট সিলেট থেকেও না, অন্য কোনো এয়ারপোর্ট থেকেও অন্য কোনো এয়ারপোর্টে যাওয়া যায় না, নর্মালি ঢাকা হয়ে যেতে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এয়ার ডিস্টেন্স বেশ কম, এই জন্য খুব ভায়াবল হয় না ফ্লাইট গুলি, এই জন্য কোনো এয়ারলাইন্স ওইরকম ফ্লাইট চালাতে চায় না। তো এই বিষয়ে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তার আপনি অলরেডি উল্লেখ করেছেন যে এভিয়েশন খাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ দৃষ্টি, এটাই আমাদেরকে অনুপ্রাণিত করে এবং তার নির্দেশনাই কিন্তু সিভিল এভিয়েশন অথরিটি এবং বিমান যৌথ উদ্যোগে এরকম একটা সাহসী পদক্ষেপ নিতে পেরেছি বলে আমি মনে করি। আমি তারপরে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে, আমাদের চেয়ারম্যান মহোদয়কে, আমাদের সিনিয়র সচিব স্যারকে এবং সর্বশেষ আমি আমাদের বিমানের এমডি মহোদয়কেও আমি ধন্যবাদ জানাবো এবং কনগ্রেচুলেট করবো আজকের এই দিনটিকে ঘটানোর জন্য। কাজে এই ঘটনাটা আসলে স্মরণীয়, যে প্রথমবারের মতো ঢাকা ছাড়া অন্য দুটো এয়ারপোর্টের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। বাসীকেও অভিনন্দন জানাচ্ছি এবং কক্সবাজারবাসীকেও যে তারা সরাসরি সিলেট আসতে পারবে। শুধু আমরা সিলেট কক্সবাজার চিন্তা করবো কেন, কক্সবাজারের লোকজন তো সিলেট আসবে বেড়াতে। এই বেড়ানো এবং পর্যটনের যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো, এটার জন্য আমি সকলকে, এই সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাকে দ্বিতীয় যে মূলত যে প্রশ্নটি করেছেন যে করোনাকালীন সময় আমাদের উন্নয়ন কার্যক্রমগুলি চালাতে সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ, সমস্যা হচ্ছে না এটা বলা যাবে না, সমস্যা হচ্ছিল বলা যায়। শুধুমাত্র আমরা, আপনারা জানেন যে আমাদের স্বপ্নের থার্ড টার্মিনাল প্রজেক্ট চলছে এখন দুর্বার গতিতে বলবো আমি। এই একটি প্রজেক্টের কাজ কিন্তু আমাদের বন্ধ হয়নি। এটা ছাড়া অন্যান্য প্রজেক্ট কম বেশি বন্ধ কিন্তু হয়েছিল, কিছুদিনের জন্য হলেও বন্ধ হয়েছিল। আমাদের যে উন্নয়ন প্রজেক্টগুলি আছে সেগুলিও, উন্নয়ন কার্যক্রমগুলি, এবং আমার জানা মতে আমাদের থার্ড টার্মিনাল প্রজেক্টটি হচ্ছে একমাত্র প্রজেক্ট যেটা একদিনের জন্য বন্ধ হয়নি এই করোনাকালীন সময়েও। তো এটা ঘটানোর জন্য আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর
নেতৃত্ব এবং দিক নির্দেশনা এবং আমাদের চেয়ারম্যান মহোদয়েরও একটা আপ্রাণ প্রচেষ্টা মূলত কাজ করেছে বলে আমি মনে করি। অসুবিধা আমাদের হয়েছে, আমরা সেগুলিকে অতিক্রম করেছি, আমরা সেগুলিকে ম্যানেজ করেছি। এখনো করোনার একটা ছাপ হয়তো কিছুটা আছে, কিন্তু এখন আর সেভাবে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করি না। আমাদের সমস্ত প্রজেক্ট এখন চালু আছে, যেগুলি উন্নয়ন কার্যক্রম যেগুলি যে স্টেজে থাকার কথা সেভাবে কার্যক্রম হচ্ছে। আমি পরবর্তী যদি আবার টাইম আসলে আমি হয়তো আরেকটু এক্সপ্লেন করব। জি স্যার, আমরা আবার আপনার কাছে আসবো। এবার আমরা একটু আমাদের স্যার মোকাব্বির হোসেন, এমডি এন্ড সিইও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্যার, আপনাকে কংগ্রেচুলেশনস। আজকে আপনাকে কংগ্রেচুলেট জানানোর জন্য চ্যানেল আই, টিভি, ফেসবুক লাইভ এবং এই অনুষ্ঠানটি, যে আপনি বিমানের এমডি এন্ড সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইট আজ পরিচালনা করলো আপনার নেতৃত্বে, এবং আপনি আপনার সময়কালে বিমান লাভের মুখ দেখেছে, সেজন্য আপনাকে কংগ্রেচুলেশনস দ্বিতীয়বার। কিন্তু ছোট্ট একটি প্রশ্ন, আজকের মতো একটি বড় অ্যাচিভমেন্টকে আপনি কেন লুকিয়ে চুকিয়ে রাখলেন? কেন মিডিয়াকে আজকে আপনি জানালেন না? সেই অর্থে কেন ঢুকতে দিলেন না? কেন আপনি আজকের দিনটিকে স্মরণীয় করে তুললেন না? আজকের দিনটিকে স্মরণীয় তো আজ স্যার আমরা করলাম, অনুষ্ঠানের আয়োজন করি, কিন্তু আপনি বিমানের এমডি হিসেবে বিমানকে আজকে সিলেট থেকে কক্সবাজার নিলেন, কিন্তু প্রচারণা দেখলাম না। আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্ট গুলো কি? আমরা আসলে কি অ্যাচিভমেন্ট গুলো প্রকাশের ক্ষেত্রে কি আমরা কার্পণ্য করি, বা করলেও কেন করি? এই বিষয়ে স্যার আপনি। ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্ন, আমি প্রথমেই বলছি যে আজকের যে সিচুয়েশন, এটির জন্য কিন্তু গ্লোবাল যে এখন পরিস্থিতি আছে, আমরা সবাই জানি যে কোভিড এর কারণে টোটাল এভিয়েশন সেক্টর অন্য সেক্টরের চেয়ে প্রথমেই ধাক্কা লেগেছে এভিয়েশন সেক্টরে এবং পর্যটন সেক্টরে। তো আজকে আসলে যে আনুষ্ঠানিকতা সেভাবে আগের মতো না করার একটা অন্যতম কারণ হচ্ছে কোভিড সিচুয়েশন। আর একদমই যে আনুষ্ঠানিকতা হয় নাই তা কিন্তু না, সিলেটে কিন্তু আনুষ্ঠানিকতা হয়েছে। হাফিজ সাহেব আছেন এখানে, সিলেটের এয়ারপোর্ট ম্যানেজার, উনি জানেন সেখানে স্থানীয়ভাবে হয়েছে তারা যেটি করেছেন। কিন্তু আমাদের, আপনি জানেন যে স্বাস্থ্যবিধি মানা এবং বিভিন্ন ইস্যুগুলো জড়িত থাকার কারণে আমরা অন্যান্য যে বারের মতো বা অন্যান্য আমাদের যে ইভেন্টগুলো সেই রকম আমরা করিনি। তো এর অর্থ না যে আমরা এটা লুকিয়েছি। আমরা কিন্তু আমরা যখন এই ফ্লাইটটি ওপেন করেছি তখন থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে আমরা সবাইকে অবহিত করেছি, এবং এটার একটা বড় প্রমাণ হলো আমরা যদি অবহিত না করতাম, মিডিয়াতে না জানতাম, তাহলে কিন্তু আমরা এই ফ্লাইট ওপেন করার এক সপ্তাহের মধ্যে ফ্লাইটের সকল সিট বিক্রি হতো না। এই ফ্লাইটের কিন্তু ওপেন যেদিন আমরা করেছি তার এক সপ্তাহের মধ্যে সিটগুলো বিক্রি হয়ে গেছে। এটাই প্রমাণ, যেটা এটার প্রচারণা ছিল। এখন আপনারা যেটা মনে করছেন যে আমরা অন্য বড় অনুষ্ঠানের মতো সেটা করা উচিত ছিল, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে সেটি সম্ভব হয়নি। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো, যে আজকের এই যে আমরা ফ্লাইটটি শুরু করলাম, এটির পিছনে অনেক ব্যাখ্যা আছে, অনেক ইতিহাস আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বয়স 48 বছর পার হয়ে গেছে, 49 প্রায় শেষের দিকে। তো এই শেষের দিকে আমরা জানি, পিছনের দিকে তাকালে যে এই গভর্নমেন্টের সময়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের কারণে বিমানে আজকে একটি আধুনিক উড়োজাহাজ বহর আছে, অত্যাধুনিক উড়োজাহাজ বহর। বর্তমানে বিমানের 13টি নিজস্ব উড়োজাহাজ এবং 5টি লিজ এয়ারক্রাফট আছে। এছাড়া আমরা এই মাসেই আবার আরো একটি নতুন এয়ারক্রাফট যুক্ত হচ্ছে, এবং আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে আরো 2টি যুক্ত হবে। এবং এটির অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, কারণ বিমানের নিজস্ব সামর্থ্য নাই যে নিজের টাকায় এই এয়ারক্রাফট কিনে। সেটি হলো রাষ্ট্রীয় গ্যারান্টির মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান সমূহ থেকে ঋণ নিয়ে এটি করেছে। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই যে ওনার এই প্রতিষ্ঠান ওনার অত্যন্ত স্নেহের প্রতিষ্ঠান, সেই কারণে এটি সম্ভব হয়েছে। এবং এই কোভিডের কারণে এভিয়েশন সেক্টরে যে দুর্যোগ হয়েছে দুনিয়াব্যাপী, অনেক বড় বড় এয়ারলাইন্স ব্যাংক্রাপসি হয়ে গেছে, অনেকে বন্ধ করে দিতে হয়েছে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো একটি ছোট্ট এয়ারলাইন্স আমরা কিন্তু চালু রাখতে পেরেছি।
এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের বিমান বোর্ডের সম্মানিত পরিচালক বৃন্দ, তারা সময় সময়ে যে নির্দেশনা দিয়েছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন, সেই কারণেই আজকে এই এয়ারলাইন্সটি চালু আছে। আর আজকের যে ফ্লাইটটি পরিচালনা হচ্ছে, এটি কিন্তু আমাদের পরিকল্পনা ছিল অনেক আগেই। আমরা গত এপ্রিল 2020 থেকেই আমাদের বেশ কিছু ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু কোভিডের কারণে আমরা সেটি করতে পারিনি। তার মধ্যে ডোমেস্টিকও কিছু ছিল, আন্তর্জাতিকও কিছু ছিল। আন্তর্জাতিকগুলোর মধ্যে কেবল আমরা এখনো কোনোটাই সেই রকম ভাবে করতে পারিনি কোভিডের কারণে, কিন্তু ডোমেস্টিকের একটি আজকে আমরা শুরু করলাম। আমরা যদি খেয়াল করে দেখি যে কোভিড সিচুয়েশনে গ্লোবালি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে। যেমন আমরা জাপানে ফ্লাইট চালু করার জন্য প্রস্তুত, কিন্তু জাপান সেই এয়ারপোর্টটি সেইভাবে অনুমোদন করছে না তা বাংলাদেশ থেকে যাওয়া, সেই কারণে আমরা চালু করতে পারছি না। ঠিক একইভাবে আমাদের গুয়াংজু, চেন্নাই সেগুলো আছে। চেন্নাই তো আপনারা জানেন খুব লিমিটেড প্যাসেঞ্জার এখন যাচ্ছেন, যদিও ইন্ডিয়া আমাদের শুরু হয়েছে, কিন্তু যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে আমরা এটি শুরু করতে পারছি না। ডোমেস্টিকে আমাদের এইটি প্রথম উদ্যোগ। আমাদের এইরকম আরো পরিকল্পনা রয়েছে। আমরা ঢাকাকে বাদ দিয়ে অন্য 2টি ডেস্টিনেশনের মধ্যে আমরা ফ্লাইট পরিচালনা করব। আমরা প্রতিদিনই আসলে ব্যবসা বাণিজ্য, মানুষের যোগাযোগ ইত্যাদি ডাইমেনশন পরিবর্তিত হচ্ছে। এক সময় আমরা ঢাকা কেন্দ্রিক সব ছিল, এখন পর্যটনের যেমন আগ্রহ আভ্যন্তরীণ ক্ষেত্রে বেড়েছে, বৈশ্বিক ক্ষেত্রে বেড়েছে, ঠিক একইভাবে ব্যবসা বাণিজ্য বেড়েছে। ব্যবসা বাণিজ্যের যোগাযোগ বিভিন্ন অঞ্চলের মধ্যে বেড়েছে, সেই কারণেই এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা এটা শুরু করেছি। আমরা আশা করছি অতি শীঘ্র এরকম আরো অন্তত 3টি রুট এরকম আমরা চালু করতে পারবো, যেটি প্রশ্ন এসেছে যে আমরা তো ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি এবং বাংলাদেশের সবকিছু ডিজিটাল সেবার আওতায় এসে গেছে প্রায় সবকিছু। তো বিমান আপনি আনছেন, বিমান পরিচালনা করছেন, বিমানে ওয়াইফাই সুবিধা কেন আমরা পাচ্ছি না? বিমানে ওয়াইফাই সুবিধা আমরা পাবো কবে? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, বিমানে ওয়াইফাই সুবিধা কিন্তু এটা এয়ারলাইন্স চাইলেই পারে না। আমাদের কিছু কিছু এয়ারক্রাফট যেগুলো যেমন ড্রিম লাইনার গুলোতে আছে, এটা ম্যানুফ্যাকচারারের বিষয়। ম্যানুফ্যাকচারিং এর সময় এটা করতে হয়, সেই ব্যবস্থাটি করতে হয়, না হলে কিন্তু বিমান চাইলেই পারবে না। তো আমাদের যে ডোমেস্টিক এয়ারক্রাফট যেগুলো চালাই আমরা, সেগুলোতে এটি নাই। আমাদের ড্রিম লাইনার এবং অন্য এয়ারক্রাফট গুলোতে সেটি আছে, সেটি পাওয়া যায়। সেটি যারা ওইসব এয়ারলাইন্স বিমানে ওইসব উড়োজাহাজে যারা চলেছেন, তারা সেই সুবিধাটি পেয়েছেন। ফলে নাই কথাটি ঠিক নয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আসছি। আমরা একটু আবার এয়ার কমান্ডার মোহাম্মদ খালিদ হোসেন স্যারের কাছে আসতে চাই। স্যার, এয়ারপোর্ট বাড়ছে, এয়ারপোর্ট বড় হচ্ছে, এয়ারপোর্ট আমরা অনেক সুন্দর দেখছি, কিন্তু আপনি কি মনে করেন যে জনগণ প্রকৃত সেবা পাচ্ছে? মানুষ আসলে খুশি, মানুষ উপকৃত হচ্ছে? খালিদ স্যার, আপনার কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। এক কথায় যদি আমি বলি, তাহলে অবশ্যই সেবা পাচ্ছেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি খুশি কিনা, আমি বলবো যে আমি আসলে আরো সেবা দিতে চাই, আরো উন্নত করতে চাই, আরো ভালো করতে চাই। এই সেবা উন্নতি করার আসলে আরো অনেক কিছুই বাকি আছে এখন, এবং এটা এখনো লিমিটে পৌঁছার কাছাকাছিও আমরা পৌঁছতে পারিনি। এটা নানা সীমাবদ্ধতা আছে, এটা আসলে এই স্বল্প পরিসরে আলোচনা করে এটা কনভিন্স করা খুব ডিফিকাল্ট। কিন্তু আপনারা কয়েকটা জিনিস একটু লক্ষ্য করলে বুঝবেন যে একটা এয়ারপোর্টের সেবা শুরু হয় কিন্তু একেবারেই এয়ারপোর্টের বাইরে থেকে শুরু করে বিমানের ভিতরে পৌঁছানো পর্যন্ত এই সম্পূর্ণ সেবাটাই বিমানবন্দর কর্তৃপক্ষ দিয়ে থাকে। এই সেবাটা নিশ্চিত করার জন্য সকল পক্ষের সার্বিক সহযোগিতা দরকার। শুধু বিমানবন্দর কর্তৃপক্ষ একা সেবাটা সম্পূর্ণ সুন্দরভাবে ভালোভাবে দেওয়া সম্ভব না আসলে। যেমন যেসব সংস্থা বিমানবন্দরের ভিতরে অপারেট করে, তাদের একটা সমন্বয় এবং তাদের সেই মনোভাবটা হচ্ছে, আমি বলবো না, আমি দোষারোপ করবো না কাউকে,
আপনারা নিজেরাও যদি আজ থেকে 10 বছর আগের 5 বছর আগের বিমানবন্দরগুলি দেখেন এবং আজকের বিমানবন্দরগুলি দেখেন, আমি নিশ্চিত যে আপনারা বলবেন যে সেবার মান উন্নতি হয়েছে। আর আপনাকে আরেকটা জিনিস আমি একটু এই সুযোগে বলে রাখতে চাই, আমাদের দেশে আমরা এখন 8টি বিমানবন্দর অপারেট করি মেইনলি, আরো 1-2টা বিমানবন্দর আছে যেগুলিতে আমাদের অপারেশন চালু নেই এই মুহূর্তে। 8টি বিমানবন্দরের প্রতিটিতেই এই মুহূর্তে উন্নয়ন কার্যক্রম চলছে। কোনোটা ভিজিবল অলরেডি, কোনোটা শুরু হচ্ছে, কোনোটা মানে প্রকল্প প্রণয়ন হয়েছে। কিন্তু এই যে 8টি বিমানবন্দরে উন্নয়ন কার্যক্রম চলছে, এই উন্নয়ন কার্যক্রমটা যখন শেষ হবে, হয়তো another 2 years, আমি নিশ্চিত যে বিমানবন্দরের সেবার মান এক ধাপে অনেকটুকু উন্নতি হবে। আপনারা যদি দেখেন যে কক্সবাজার বিমানবন্দরে আমরা একটা নতুন টার্মিনাল ভবন নির্মাণ করেছি, সৈয়দপুর বিমানবন্দরে একটি টার্মিনাল ভবন নির্মাণ করেছি, যশোরে একটি নির্মাণ করেছি, রাজশাহীতে কাজের অর্ডার দেওয়া হয়েছে, কাজ শুরু হবে, অতি শীঘ্র কাজ শুরু হয়ে যাবে রাজশাহীতে। এখন এই সৈয়দপুরের বিমানবন্দরের নতুন টার্মিনালটি উদ্বোধনের অপেক্ষায় আছে। জাস্ট কিছু মাইনর ইন্টারনাল কিছু কাজ হচ্ছে, কিছু ওয়ারিং এর কাজ হচ্ছে, এটা হলেই আমরা হয়তো এই মাসের মধ্যেই আমাদের পরিকল্পনা আছে সেটা উদ্বোধন করা। কক্সবাজারটা হয়তো another 6 months লাগবে, আমাদের 6 থেকে 8 মাস লাগবে আমাদের কক্সবাজারটা বিমানবন্দরের কাজটা শেষ করে উদ্বোধন। জায়গার স্বল্পতা একটা বড় বাধা যাত্রী সেবা নিশ্চিত করার জন্য, এটা আপনারা জানেন। আমাদের দেশের পপুলেশনের তুলনায় আমাদের বিমানবন্দরগুলি খুবই ছোট, সেগুলির এক্সপানশন, এবং আমি প্রথমেই বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত একটা সফট কর্নার রয়েছে বলেই আমাদের পক্ষে দ্রুত এই কাজগুলি হাতে নেয় এবং বলিষ্ঠভাবে এই কাজগুলি সম্পন্ন করার পদক্ষেপ আমরা নিতে পেরেছি। আপনারা দেখেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালটা, বর্তমান যে টার্মিনাল আছে এটার 2.5 গুণ বড় হবে শুধু নতুন টার্মিনালটাই। তো ওটা যখন অপারেশনাল হবে আমাদের সেবা দেওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে, যেটা গত 1 তারিখে এটা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো এটা এরকম উন্নয়ন কার্যক্রমগুলি যখন শেষ হবে তখন আরো সেবা দিতে পারবো। এই মিনওয়াইল আমরা চেষ্টা করছি অ্যাভেলেবল রিসোর্স যা আছে, আমাদের যে স্পেস আছে, যে জনবল আছে, এবং আমি এই উপলক্ষে আপনাদেরকে বলতে চাই যে আমাদের তীব্র জনবল সংকট কিছুটা আশা করছি নিরসন হবে সামনের দিনগুলিতে, কারণ আমাদের সরকার আমাদেরকে জনবল নিয়োগের জন্য অনুমোদন দিয়েছেন। চূড়ান্ত অনুমোদন শুধু আমরা হয়তো পাবো কিছুদিনের মধ্যেই। অনুমোদন পেলে আমরা জনবল নিয়োগ করলে কিছুটা আরেকটু আমরা সেবা দিতে পারবো বলে আপনার মনে করি। কাজে ওভারঅল আমি খুব বেশি যে সন্তুষ্ট, একেবারে সন্তুষ্ট চিত্তে বসে থাকবো সেরকম আমি সন্তুষ্ট না। এট দ্য সেম টাইম আমি খুব ফ্রাস্ট্রেটেডও না, আমি হতাশ না যে আমরা কিছুই করতে পারছি না, এটা আমার মনে হয় না। আমি আশা করব আমাদের যাত্রী সাধারণের বা যারা বিমানবন্দর ব্যবহার করেন তাদের মূল্যায়নের মাধ্যমেই আমরা আমার এই কথাটা হয়তো যথাযথ প্রতিষ্ঠিত হতে পারে। বিমান আপনি চড়েন এবং এয়ারপোর্ট আপনি ব্যবহার করেন, আপনি বলতে আপনারা, আপনি সিলেটের একজন ব্যবসায়ী এবং সিলেটের নাগরিকরা, আপনি কতটা খুশি? আপনি আসলে কি কোনো পরামর্শ দিতে চান কিনা বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে? আবু তাহের মোহাম্মদ সোহেল, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি প্রশ্নটা ভালো করে বুঝতে পারিনি, আবার যদি প্রশ্নটা রিপিট করেন। আপনি স্যারদের কথা শুনলেন, এখানে মেম্বার পরিচালনা ও পরিকল্পনা, সিভিল এভিয়েশন অথরিটি এবং আমাদের বিমানের এমডি এন্ড সিও স্যার বিমান সম্পর্কে, এবং মেম্বার স্যার সিভিল এভিয়েশন এয়ারপোর্ট সংক্রান্ত কথাবার্তা বললেন। আপনি একজন প্যাসেঞ্জার হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে এয়ারপোর্ট সেবায় আপনি কি সন্তুষ্ট, বা আপনার কোনো এই ব্যাপারে পরামর্শ আছে? এবং বিমানে চড়ে আপনার কতটুকু ভালো লাগে, বা বিমান নিয়ে আপনার কোনো পরামর্শ আছে? আমরা আপনার পরামর্শটাকেই আমরা জনগণের পরামর্শ ধরে নিই। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, সেটা হচ্ছে যে আমাদের, আমি যাত্রী হিসাবে বলি, আমাদের একটু আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন যে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে সেবা দেওয়া যাচ্ছে না, কারণ যাত্রীদের তুলনায় এয়ারপোর্ট গুলো এখনো অপ্রতুল অবস্থায় আছে, এটা একটা বড় কারণ। তবে আমি সিলেট এয়ারপোর্ট
আমি মনে করি এখনো যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বাংলাদেশের মধ্যে সিলেট এয়ারপোর্টে আমি একটা আইকন হিসেবে ধরি, আমি ব্যক্তিগতভাবে একজন সিলেটের মানুষ হিসেবে বলি। কারণ ঢাকা এবং ঢাকা, অন্যান্য রাজশাহী কিংবা শহীদপুর বলেন, চিটাগাং বলেন, এর তুলনায় আপনি যেহেতু সিলেটে এসেছেন, আপনি দেখেছেন যে সিলেট অনেকটা পরিচ্ছন্ন। সিলেট এয়ারপোর্টকে যেভাবে যদি ওই আরো বড় করা হয়, ঢাকা এয়ারপোর্ট যেভাবে বড় হচ্ছে, আমার মনে হয়, আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক অন্যান্য যে দুবাই কিংবা অন্যান্য দেশের যে এয়ারপোর্ট গুলো যে আমরা পাই, এইটা আমরা কিন্তু এই এয়ারপোর্ট গুলো বড় হলে আমরা এই সুযোগ সুবিধাগুলো পাবো। আর আরেকটি বড় জিনিস যেটা বলেছেন যে আপনি বিমানের চড়ে কিভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা, দেখেন আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কিংবা আমাদের যারা আত্মীয় স্বজন বিদেশে থাকেন, তারা কিন্তু যখন বিমানে উঠেন মনে করেন হিথ্রো এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট সিলেট চলে এসেছেন, এই ধরনের একটা ফিলিংস কিন্তু কাজ করে বিমান। এবং নিজস্ব কেরিয়ার হিসাবে বাংলাদেশের এটা কেরিয়ার হিসাবে সবাই কিন্তু চায় বিমানে ভ্রমণ করতে, এবং বিমানে ভ্রমণ করলে একে হোমলি অ্যাটমসফিয়ার বলেন, যে অ্যাটমসফিয়ার বলেন, এটা আমরা ফিল করি যে উই আর ইন বাংলাদেশ। এই কাজটি আমাদের কাছে মনে হয়। এবং আমাদের যারা বাইরে থাকেন, আমাদের এনআরবিরা, তারা কিন্তু আসলে আমি মনে করি, আমি যতটুকু দেখেছি যে বিমানে তারা ইংল্যান্ড থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে কিন্তু বিমানে ভ্রমণ করার জন্য ওনারা কিন্তু খুব উদ্গ্রীব থাকেন দেশকে সাপোর্ট করার জন্য। তো আমি আশা করি সেটা হচ্ছে যে বিমানের নামার পরে যাত্রীদেরকে যেন হয়রানি করা না হয়, এই ব্যাপারটি যদি এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ সাহেব আছেন, এই ব্যাপারটি আমার মনে হয় যদি আমরা আরো বেশি নজর রাখতে পারি, তাহলে আমার মনে হয় যাত্রীরা আরো বেশি বিমানে ভ্রমণ করার জন্য সচেষ্ট হবে। আর একটি ব্যাপার আমি আসলে একটু বলে রাখা ভালো, এখানে আমাদের বিমানের এমডি মহোদয় আছেন, যেহেতু সিলেট একটা বড় পরিসরের সরকার চিন্তা করছেন, এখানে কিন্তু আমাদের পাশের রাজ্য মানে পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু 7 সিস্টার্স আমরা রিলেটেড সিলেট। এখানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাকে সিলেট চেম্বারে এসেছিলেন এবং আমাকে বললেন যে মিস্টার প্রেসিডেন্ট, তুমি সিলেট মানে আমাদের মেঘালয়ের যে যারা বিদেশে থাকে তারা কিন্তু দিল্লিতে যেতে হলে 11 ঘন্টা সময় লাগে, অথচ তারা মেঘালয় থেকে সিলেটে আসতে মাত্র 3 ঘন্টা সময় লাগবে। তুমি তোমার বিমানকে বলো যে এটাকে আরো প্রমোট করতে আমাদের দেশে, আমাদের 7 সিস্টারে, যাতে ওদের প্যাসেঞ্জার এখানে, আপনি জানেন গুয়াহাটি বিমানবন্দর আছে, যে সিলেট গুয়াহাটি ফ্লাইটটা যদি চালু করা যায়, এটা আমার মনে হয় যে আমাদের জন্য আরো অনেক বড় মানে ব্যবসার একটা সুযোগ, বিমানের জন্য একটা সুযোগ তৈরি করে দিবে। তো আমি যেহেতু বিমানের এমডি মহোদয় এখানে আছেন, ব্যাপারটি একটু নজর দিবেন, তাহলে আমাদের বিমানের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু আমরা অনেক যাত্রী পেতে পারি। আর আমি আবারও সিলেটের বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, কারণ আসলে আমি একটু আগে বলছিলাম প্রথম দিকে আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন যে সিলেটের দীর্ঘদিনের দাবি ছিল মানে সিলেট চিটাগং সিলেট কক্সবাজার ফ্লাইটটি, এটা আমি ব্যবসা হিসেবে একটু আগে বলেছি যে আমাদের খুব অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম এই ফ্লাইটটি যেন তাড়াতাড়ি চালু হয়। আর আরেকটি বড় কারণ সেটা হচ্ছে যে আমি সিলেট চিটাগং আমি বিভিন্ন আমাদের এমবিসি গুলোর সাথে যোগাযোগ করছি। আপনি জেনে খুশি হবেন যে সিলেট আমাদের এমবিসি গুলো আছে, ওরা কিন্তু ঢাকা চিটাগংকে আসলে বেশি কিংবা ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলা ওরা ফিজিবিলিটি করে, কিন্তু অন্যান্য সিটি গুলোতে কিন্তু এই আমাদের যারা অন্যান্য রাষ্ট্রদূতরা আছেন কিংবা ব্যবসায়ীরা থাকেন, তারা কিন্তু অন্য সিটি গুলোতে কিন্তু ওনাদের নজরটা ফেলেন না। তো আমরা চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন এমবেসিকে আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি, দেখো যে সিলেট একটা বড় শহর, যে শহরে এখন সিলেট থেকে কক্সবাজার ফ্লাইট মানে যাবার মতো অবস্থা তৈরি হয়েছে, সুতরাং তোমরা আসো, কানেক্টিভিটিরও এখন অনেক ভালো, যেখানে তোমরা মানে ইনভেস্টমেন্ট অপরচুনিটিও আছে, তোমরা সিলেটে এসে ভিজিট করে দাও, এই সুযোগগুলো আপনার কাছে যদি আমি একটু জিজ্ঞেস করি
শোয়েব ভাই, আপনি যদি একটু বলেন যে কক্সবাজার ছাড়াও সিলেট থেকে অন্যান্য কোন কোন রুটে আপনাদের ব্যবসায়িক প্রয়োজনে বিমান চালু হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ খাতকে একটা ভীষণ বিপ্লবের দিকে নিয়ে গেছেন বাংলাদেশ। এক্স্যাক্টলি, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যোগাযোগে সেই সুফল ভোগ করি এবং সেটি সড়কপথের সাথে সাথে বিমান যেতে পারে, বাড়ালে সেখানে ব্যবসায়িক স্বার্থ ভালোভাবে আমাদের পূর্ণ হবে। আপনার কি কি মনে হয়, খুব সংক্ষেপে যদি বলেন ছোট করে। জি, প্রশ্নটি কি আভ্যন্তরীণ ফ্লাইটের কথা বলছেন না ইন্টারন্যাশনাল ফ্লাইটের কথা? জি জি, আভ্যন্তরীণ সিলেট থেকে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ কক্সবাজার শুরু হলো, এরকম আর কোথায় কোথায় আপনারা ফিল করেন যে সেখানে বিমান গেলে আপনাদের জন্য সুবিধা হয়? আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমার দেখা হয়েছিল যে ওনাকে আমরা বলেছিলাম যে সিলেট চিটাগাং ফ্লাইটটা খুব জরুরি ব্যবসায়ীদের স্বার্থে। এটা কিন্তু পরে উনি বলেছেন যে আমাকে এটা আমরা করব, বাট একটু সময় লাগবে। আর আসলে আমাদের এখন মগলা এয়ারপোর্ট যে যদি পোর্টটি যদি হয়ে যায়, তাহলে আমরা সিলেট থেকে ওই জায়গাটিকে যদি কোনো কানেকশন থাকে, ওইটা আমাদের জন্য আমার মনে হয় ব্যবসায়ীদের জন্য লাভবান হবে। জি, আপনার কাছে আমরা আসবো। আমরা একটু হাফিজ আহমেদ স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনাকে তো প্রথমেই আজ বললাম যে আপনার চোখের সামনে একটি আজ ইতিহাস রচনা হলো। তো স্যার, আপনি যেই এয়ারপোর্টের দায়িত্বে আছেন, সেই এয়ারপোর্ট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঢাকার পরে অন্যতম ভিআইপিদের যাতায়াতের জায়গা। তো আপনাকে একটি বিশেষ সবসময় কনসার্ন থাকতে হয় যে এখান দিয়ে সবসময় ভিআইপিরা আসে যায়। তো আমাদের শোয়েব ভাই বলছিলেন যে যাত্রী সেবা, যাত্রীরা যেন ঠিকঠাক মতো সেবা পায়। তো সেই ক্ষেত্রে আপনার এই যে প্রচুর ভিআইপিদের আগমন, আবার সাধারণ যাত্রীদেরও আপনার এয়ারপোর্ট দিয়ে যাতায়াত, সেক্ষেত্রে সমন্বয় করতে কোনো সমস্যা হয় না, বা এটার আনন্দটা কি, বা এটার বেদনা জি সরি, আমরা কি পাচ্ছি বা শুনতে? হাফিজ আহমেদ স্যার, আপনি আমার কথা কি শুনতে পেয়েছিলেন? আপনাকে এখন শুনতে পাচ্ছি। জি, আপনি যদি বলতেন যে আপনার সাধারণ যাত্রী সেবা অক্ষুণ্ণ রাখতে, যেভাবে শোয়েব ভাই বলছিলেন যে যাত্রীরা যেন পূর্ণ সেবা পায়, আপনার এখানে ভিআইপিদের আগমন অনেক বেশি এবং আপনার সেখান থেকে ঢাকায়ও অনেক মানুষ ফেরেন। তো সেক্ষেত্রে সাধারণের সেবার কোনো অসুবিধা হয় কিনা, কোনো কিছু কি ফেস করেন কিনা, বা আপনার দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে সিলেট এয়ারপোর্ট পরিচালনার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে বিষয়টি উত্থাপন করার জন্য। আসলে সেই অর্থে আমাদের যে প্রসঙ্গটি তুলেছেন জনাব আবতার মোহাম্মদ শোয়েব, উনি নিজেও ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন অ্যাজ প্রেসিডেন্ট অফ চেম্বার। উনি বলতে পারবেন যে আমরা আসলে ভিআইপি মহোদয়দেরকে সেবা দিতে গিয়ে সাধারণ যাত্রী, আমরা যারা অন্যান্য যাত্রী, আমি সাধারণ যাত্রী বলার সুযোগ নেই, অন্যান্য যাত্রীদের সেবা দিতে কোনোই অসুবিধা হয় না, হওয়ার সুযোগ নাই। আমাদের বিমানবন্দরের যে প্ল্যানিংটা সেইভাবে করা আছে যাতে কারো কোনো অসুবিধা না হয়, এবং উত্তরোত্তর আমরা
আমাদের সদস্য অপারেশন মহোদয় আছেন, স্যার ভিজিট করেন ফ্রিকুয়েন্টলি, এবং আমরা চাহিদার ভিত্তিতে আমাদের বিমানবন্দরকে পুনঃসজ্জা প্রতিনিয়তই করি, যখনই যেভাবে। যেমন সম্প্রতি আন্তর্জাতিক বিমান রুট যে লন্ডন ফ্লাইটের প্যাসেঞ্জারদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমরা বিভিন্ন সেট আপ চেঞ্জ করেছি স্যারের নির্দেশনায়, স্যারের প্রত্যক্ষ নির্দেশনায়, এবং তার সুফল আমরা পাচ্ছি। বর্তমানে আমরা অনেক সুপরিসর একটা জায়গাতে চেক ইন করছি। আমাদের চেক ইনের আগে যেটা হতো যে আমরা লাগেজ অন্য জায়গায় সিকিউরিটি চেক করে আমরা চেক ইন কাউন্টারে নিয়ে যেতাম, আমরা সম্প্রতি সিভিল এভিয়েশন থেকে উদ্যোগ নেয় এবং স্যারের সরাসরি তত্ত্বাবধানে স্যার নিজে ডিজাইন করে দিয়েছেন। স্যার আপনাকে বিশেষ ধন্যবাদ এই সুযোগে। স্যারের নিজের ডিজাইন করা একটা পদ্ধতিতে আমরা নতুন করে চেক ইন কাউন্টার শিফট করেছি, যাত্রীদের হয়রানি যাতে কমে যায়। যাত্রীরা আগে দুবার লাগেজ নিজ হাতে তুলতে হতো, এখন শুধু একবার বিমানের চেক ইন কাউন্টারে সেটা প্লেস করেন, তারপর থেকে আর কোনো হ্যাসেল থাকে না। সম্প্রতি আমরা খুব আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও মাঝে মাঝে যাত্রী হই, সেই যাত্রী হিসাবেও আমি আসলে সন্তুষ্ট আমাদের বিমানবন্দরের বর্তমান অবস্থায়। ধন্যবাদ আপনাকে আবারও জিজ্ঞেস করার জন্য। এবং আমি নিশ্চিত করে বলতে চাই যে কাউকে সেবা দিতে গিয়ে অন্য কোনো গ্রুপের কোনো সেবা ঘাটতির সুযোগ। অসংখ্য ধন্যবাদ হাফিজ আহমেদ স্যার। আমি বিমানের এমডি মহোদয়কে শেষবারের মতো জিজ্ঞেস করতে চাই, আজকের এই দিনটা বিমানের জন্য, এভিয়েশনের জন্য আমি বলতে চাই যে মিঠা পানির সাথে নোনা পানির মিলনের দিন। তো আপনি স্যার আজকের দিনে আপনার প্রতি বিশেষ সম্মান, বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশের সব জনগণের পক্ষ থেকে যে আপনি আজকে বিমানকে সিলেট থেকে কক্সবাজারে নিয়ে গেলেন। এবং আমার মনে হয় কক্সবাজারের মতো একইভাবে জরুরি চট্টগ্রাম যাওয়া, কারণ সেটি একটি ব্যবসায়িক ক্ষেত্র এবং সিলেটের মানুষ ব্যবসা করেন। সিলেটের সাথে চট্টগ্রামের সম্পর্কটা জোরদার হলে মনে হয় ভালো হয়। আপনি স্যার লাস্ট কিছু বলতে চান আজকের এই শোতে, তাহলে আপনার কথা আমরা শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, এবং এখানে আমাদের যে সিলেট চেম্বারের প্রেসিডেন্ট সাহেব আছেন উনিও বলেছেন। আমাদের আসলে আমি বলেছি আগে যে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, শুধু সিলেটের সাথে কক্সবাজার করা হয়েছে তা নয়, ঢাকা বাদ দিয়ে অন্য দুইটি ডেস্টিনেশনের মধ্যে, যেমন সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজারের সাথে চিটাগাংয়ের সাথে দেশের অন্য কিছু জায়গা। এটি ব্যবসায়িক কারণ, দুইটি কারণ আছে, একটি ব্যবসায়িক এবং একটি টুরিস্ট মুভমেন্ট, দুইটি আছে। আমরা পর্যায়ক্রমে সেগুলো করব। হয়তোবা যদি কোভিড সিচুয়েশন না হতো বাই দিস টাইম সেগুলো আমরা করে ফেলতে পারতাম, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে আমাদের অনেকগুলো বিষয় পিছিয়ে গেছে। যেমন আপনার সিভিল এভিয়েশনের সদস্য মহোদয় বলেছেন যেটি যে থার্ড টার্মিনাল ব্যতীত অন্যান্য এয়ারপোর্টের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেখানেও কিছুটা স্থিমিত হতে বাধ্য হয়েছে কোভিডের কারণে, কারণ আমরা এপ্রিল মে মাসে কোনো কিছুই চলে নাই লকডাউনের সময়। তো সেটার একটা ইম্প্যাক্ট আছে সব ক্ষেত্রেই। আমি সবাইকেই ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সিভিল এভিয়েশন অথরিটি যারা আছেন সকলেই, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান মহোদয়, সদস্য মহোদয় আছেন, বা এয়ারপোর্ট ম্যানেজার এবং ওনাদের অধীনস্থ যারা আছেন, সকলেই অত্যন্ত আন্তরিকভাবে সাপোর্ট করার কারণে সিলেট থেকে লন্ডন ফ্লাইট বা সিলেট থেকে যে চট্টগ্রাম ফ্লাইট এবং অন্যান্য ফ্লাইটগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে। এবং আরও বিষয় হলো যে আমরা বিভিন্ন সময়ে এয়ারপোর্টের ডেভেলপমেন্ট কাজ চলা অবস্থায় আমরা যে অনেক সময় বন্ধ থাকে, তারপরে ওনারা সেটি কষ্ট করে ডিউটি আওয়ারের পরে ওনাদের যারা আছেন কর্মকর্তা কর্মচারী তারা দায়িত্ব পালন করার কারণে এটি সম্ভব হয়েছে। আমি এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি আমি আপনাদেরকে সকলকে আপনি আরেকটি বিষয় একটু বলতে চাই, যেটি আপনি এয়ারপোর্ট ফ্যাসিলিটিস নিয়ে বলেছেন, বা সভাপতি চেম্বারের সভাপতি সাহেব যেটি বলেছেন, আসলে আপনারা যদি বিগত কয়েক বছরে দেখেন এয়ারপোর্টের ফ্যাসিলিটিস বা সেবা প্রদানের ক্ষেত্রে যারা ওই যে সকল সংস্থা সেখানে কাজ করেছেন তাদের আন্তরিকতা অনেক বেড়েছে। ফ্যাসিলিটি, সীমাবদ্ধ ফ্যাসিলিটির মধ্যে এটা আমরা স্বীকার করতেই হবে যে সব সংস্থাই আন্তরিকভাবে অনেক আন্তরিকতা বেড়েছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ফ্যাসিলিটিসগুলো আমি সরাসরিভাবে 2018 থেকে দেখছি অনেক উন্নতি হয়েছে, এবং প্রতিনিয়ত এটি উন্নতি হয়েছে। এবং এটার একটি বড় কৃতিত্বের দাবিদার সিভিল এভিয়েশন, কারণ প্রয়োজন অনুসারে সিভিল এভিয়েশন প্রতিনিয়তই তাদের এয়ারপোর্টের যে স্ট্রাকচারাল পরিবর্তন,
বিভিন্ন সিদ্ধান্তের পরিবর্তন ওনারা করছেন, গতিশীল করছেন, সেই কারণে এটি সম্ভব হচ্ছে। আর বিভিন্ন ডেস্টিনেশনের মধ্যে ফ্লাইট পরিচালনা, এটি আসলে যুগের দাবি। আমাদের ব্যবসায়িক মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, টুরিস্ট মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে এভিয়েশনের মুভমেন্ট চেঞ্জ হয় এবং আমরা সেই অনুযায়ী এটা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আরও অনেক ডেস্টিনেশনে এর মধ্যে এরকম সিলেট কক্সবাজারের মতো দেরি হয়েছে, অন্যান্য দুইটি ডেস্টিনেশন, অনেক ডেস্টিনেশনের মধ্যে সকলের প্রত্যাশা আছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে সেগুলো আমরা সেই আশাটি পূরণ করতে পারবো। আর আমরা সকলেরই সহযোগিতা কামনা করি, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে যে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটিকে সহযোগিতা করা, বিমানের যারা আছেন কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে ইন ফ্লাইট এবং অন গ্রাউন্ড, তাদেরকেও সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা এবার শেষ এয়ার কমোডর মোহাম্মদ খালিদ হোসেন স্যারের কাছ থেকে শেষ কিছু কথা শুনতে চাই। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। লোকে বলে একটু লাস্টে একটা জাস্ট একটু লোকের একটু কথা টেনে আনি যে সিভিল এভিয়েশনের সাথে বিমানের সম্পর্ক খুব একটা ভালো না, কারণ বিমান সিভিল এভিয়েশনের টাকা পরিশোধ করে না। ব্যাপারটা কি স্যার সত্যি নাকি অর্ধ সত্যি নাকি মিথ্যা? আমি প্রথমে এটার উল্টো দিক থেকে শুরু করব। সিভিল এভিয়েশন কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, সিভিল এভিয়েশন সেবা দানকারী প্রতিষ্ঠান। বিমান হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, অবশ্যই সেবা দানকারী, অবশ্যই, কারণ এটা বিমান হচ্ছে বাংলাদেশ সরকারের একটা ব্যবসা প্রতিষ্ঠান। সরকার এটাতে লাভ হয় কি লস হয় সেটা কিন্তু চিন্তা করে না। এটা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার হিসাবেই মাননীয় প্রধানমন্ত্রীও এটাকে অত্যন্ত স্নেহের সাথে লালন করেন, এবং সেজন্যই আমাদের এমডি মহোদয় বলেছেন, বিমান এমডি মহোদয়, যে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ইন্টারেস্ট থাকার কারণেই আজকে বিমানের বহরে এতগুলি নতুন বিমান যোগ হয়েছে। এখন পাওনার ব্যাপারটা হচ্ছে এটা একটা হিসাবের ব্যাপার। এই পাওনাটা কিন্তু আমরা বিমানের ক্ষেত্রে অন্যান্য আমাদের দেশীয় এয়ারলাইন্স এবং বিদেশের এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে একই, কোন কোন ক্ষেত্রে একটু কম বেশি আছে। সেটা পৃথিবীর সব দেশেই তাই। ডোমেস্টিক এয়ারলাইন্স গুলিকে একটু প্যাট্রোনাইজ করা হয়। এখন সম্পর্ক ভালো না এই কথাটা আমি সম্পূর্ণ অস্বীকার করি। আজকে আমাদের এমডি এবং সিইও মহোদয়ের সাথে ওনার কথা থেকে কি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন বা শুনছেন বা শুনবেন বা দেখবেন, তাদের কি কখনো মনে হয়েছে যে আমাদের বিমানের যারা বিমান পরিচালনা করেন তাদের সাথে সিভিল এভিয়েশনের সম্পর্ক খারাপ? এটা মনে হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরা সেবা দিতে গিয়ে আমাদের যে পরিচালন ব্যয় থাকে এবং সরকারের কাছে আমাদের যে জবাবদিহিতার ব্যাপার আছে, সেক্ষেত্রে আমাদের এটাকে সমত কাইন্ড অফ বলতে পারেন অ্যাকাউন্টিং তো থাকবেই। তো বকেয়া আছে, বকেয়া বিভিন্ন সংস্থার কাছে কম বেশি আছে, বিমানের কাছে হয়তো একটু বেশি। এটা কিন্তু দুটোই কিন্তু সরকারের ব্যাপার। এটা নিয়ে আমার মনে হয় না সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ আছে, বিকজ এটা কারোর ব্যক্তিগত কোনো ব্যাপার না। আজকের এখানে এমডি মহোদয় ব্যক্তিগতভাবে ইচ্ছাকৃতভাবে এই সিভিল এভিয়েশনে কোনো বকেয়া রাখেন বলে আমি বিশ্বাস করি না, এবং আমি শিওর সিভিল এভিয়েশনে কেউ এটা বিশ্বাস করে না যে ইচ্ছাকৃতভাবে বকেয়া রাখে। আমার মনে হয় এই ব্যাপারে এমডি মহোদয় কিছু বলতে চান, হাত তুলেছেন তিনি। তো একইভাবে আমি বলতে চাই যে আমার মনে হয় না বিমান অথবা কেউ বলতে পারবে যে বিমানের কাছে সিভিল এভিয়েশনের বকেয়া আছে বলে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বা সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ডিসক্রিমিনেশন করি। হ্যাঁ, কথাটা আমি অন্যভাবে বলি, ডিসক্রিমিনেট করি, বিমানকে আমরা ফেভার করি। লেট মি বি ভেরি ক্যান্ডিড এন্ড স্ট্রেট ফরওয়ার্ড অন মাইক, অন লাইভে আমি বলতে চাই বিমানকে আমরা ফেভার করি, কারণ আমরা বিমানকে পছন্দ করি, বিমানকে ভালোবাসি আমরা, কারণ বিমান আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা। এটা আমার মনে হয় বিমান এমডি মহোদয় যদি শুধু ইয়েস বলেন তাহলে আমি খুশি হব। আমরা শুধু ইয়েস বা নো স্যারের কাছ থেকে এতটুকু চিন্তা করি, কারণ আমাদের সময় শেষ। একটা বিষয় একটু বলতে হয় যে আপনি যে প্রশ্নটি খালিদ সাহেব করেছেন যে বিমান এবং সিভিল এভিয়েশনের সম্পর্ক, এটি আদৌ ঠিক না। সম্পর্ক খারাপের তো প্রশ্নই আসে না।
বরঞ্চ আমি একটা এক্সাম্পল দিই। আপনারা সম্প্রতি দেখেছেন যে সৌদি আরবে আমাদের যে যাত্রীরা ওইখানে যারা চাকরি বিষয়ে যান তারা আটকা পড়েছিলেন, যখন এভিয়েশন সেক্টরে স্বাস্থ্যবিধি মেনে যে রেস্ট্রিকশনটা ছিল, আমি রিকোয়েস্ট করার পরে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি বিশেষ করে চেয়ারম্যান মহোদয় সাথে সাথেই সেটি মুখে বলার পরেই সেটি ওনারা তুলে দিয়েছেন, যার ফলে আমরা বেশি যাত্রী অল্প সময় নিতে পেরেছি। যেখানে 220 জনের রেস্ট্রিকশন ছিল সেটাকে তিনি 400 জন নেওয়ার আমাকে পারমিশন দিয়েছেন। ফলে এটি কখনোই এটি ঠিক নয় যে বিমান সিভিল এভিয়েশনের, বরঞ্চ বলতে পারেন যে বিমান এবং সিভিল এভিয়েশন একদম ওতপ্রোতভাবে জড়িত এবং সবচেয়ে ভালো সম্পর্ক এই দুটি অর্গানাইজেশনের মধ্যে। দ্বিতীয় বিষয় যেটি হলো যে পাওনা দেনার বিষয়, এটি আমি খালিদ সাহেবের সাথে একমত যে পাওনা দেনা একটা অ্যাকাউন্টিং এটা আছে। বিমান যেহেতু একটি ব্যবসা প্রতিষ্ঠান নিজে আয় করে চলে, কাজে এখানে আয় কম হলে লোকসান হলে সেখানে অন্যের কাছে পাওনা থেকেই যায়, এটা দুনিয়াব্যাপী এই বিষয়। এইটা নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনোই টানাপোড়ান নেই, দুইটাই রাষ্ট্রীয় মালিকানার এবং সিভিল এভিয়েশন এটা তাদের সার্ভিস প্রোভাইডার, সেক্ষেত্রে কোনোই প্রভাব ফেলে নাই। এটা অনস্বীকার্য এবং আমরাও চেষ্টা করছি এই কোভিড এভিয়েশনের পাওনা পরিশোধ করে যাচ্ছি। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের দিনটিকে প্রথমেই বলেছি যে মিঠা পানির সাথে নোনা পানির মিলনের দিন। আজ বিমান সিলেট থেকে কক্সবাজার গেল, এভাবেই বিমান সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে এবং বিমানের পতাকা পৃথিবীব্যাপী চলবে, আরো দেশে বেশি ভ্রমণ করবে। আমরা বিমানের মঙ্গল কামনা করি, সাথে সাথে আমরা দেখি আমাদের সিভিল এভিয়েশন অথরিটি যেন আমাদের সবার যাত্রী সেবা নিশ্চিত করতে পারে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা একটা সুন্দর, সব জায়গায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট দেখতে চাই এবং আমরা দেখছিও তা। আমরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যে যার জায়গা থেকে, এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও বিমান, সিভিল এভিয়েশন এবং শোয়েব ভাইদের মতো ব্যবসায়ীদের নিয়ে আমরা অনুষ্ঠান অব্যাহত করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।